ব্যবসা বাণিজ্য এখন কেমন চলছে? রানিং ব্যবসা টিকিয়ে রাখার ক্ষেত্রেই ওনার হাসপাস অবস্থা, আমার হাসপাস অবস্থা। আমরা ব্যবসায়ীরা খুব আতঙ্কে আছি, সামনে কি হবে। আমাদের কিন্তু রাতে ঘুমের ওষুধ খেতে হয়। এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি এবং রাজনৈতিক অবস্থা পরিবেশ কেমন দিনের আভাস দিচ্ছে? অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করছে আসলে নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য, ব্যবসা বাণিজ্যের গতি ফিরে পাওয়াটা তা নির্ভর করছে এই 2 মাস, আগামী 2 মাসের সার্বিক পরিবেশ পরিস্থিতির উপরে। অনেক আগে বলা হতো যে চাঁদাবাজির বিভিন্ন রকমের ঘটনা আছে। যে চাঁদাবাজিগুলো হচ্ছিল সেটা আগের তুলনায় অনেক বেড়েছে। বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন তারা উপহার দিবেন। আমরা সেই সেরা নির্বাচনটা মাধ্যমে একটা সেরা সরকার দেখতে চাই। প্রথম 100 দিন বা 1 মাসের প্রোগ্রাম বলে যদি কোনো কিছু সরকার ঘোষণা করতে চায়, সেখানে কি কি থাকা উচিত? আমরা সাধারণ মানুষ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলবো এবং ব্যবসাটা সাধারণ ব্যবসায়ীদের জন্য যাতে একটা উন্মুক্ত প্রতিযোগিতার জায়গা হিসেবে বিবেচিত হয়, সেই পরিবেশটা নিশ্চিত করাটা হচ্ছে আমি মনে করি নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। প্রিয় দর্শক, টেলিক্যাশ প্রেজেন্টস রোড টু ইলেকশন আপনাকে স্বাগতম। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। আজ আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিজনেসম্যান। আসুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন বিকেএম এর সাবেক সভাপতি ফজলুল হক, উনি প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমার বাম পাশে আছেন বাংলাদেশ চায়না চেম্বারের সভাপতি খোরশেদ আলম লিটল স্টার স্পিনিং মিলসের লিমিটেডের চেয়ারম্যানও। আপনারা দুজন কেমন আছেন? আচ্ছা, চলছে আর কি। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমেই আমরা একটু জানতে চাই যে আপনারা যে যে ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, সে ব্যবসা বাণিজ্য এখন কেমন চলছে? ধন্যবাদ। আমরা বাংলাদেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাকের সঙ্গে জড়িত এবং এটা আপনারা সকলেই জানেন যে তৈরি পোশাকের গত 3-4 মাস বিশেষ করে রপ্তানি প্রবাহটা নিম্নমুখী। সো এইটা কিন্তু একটা ইন্ডিকেশন যে আমরা কেমন আছি এই প্রশ্নের একেবারে দালিলিক উত্তর আর কি। আর ভবিষ্যৎ কেমন দেখতে পান? এবং ভবিষ্যৎ খুব নিকট ভবিষ্যতে খুব এর চেয়ে বেটার কিছু হবে এরকম আমি মনে করছি না, কারণ এই ব্যাট যেই এটা টেনুরটা এটা আরও কিছুদিন কন্টিনিউ করবে এবং অনেক কিছুর উপর নির্ভর করছে ভবিষ্যতে যে আমাদের এটার উন্নতি হবে কিনা। কিন্তু আমি যদি যতটুকু ভবিষ্যৎ আমি দেখতে পারি আগামী 4-5 মাস যেটা প্রেডিক্টেবল, এইখানে আমি বড় ধরনের কোনো পরিবর্তন দেখছি না। আর একটু এই কম বেশি এরকমই থাকতে পারে। আমরা এই বিস্তারিত আলোচনায় আসবো। খোরশেদ আলম সাহেব, জি, আপনি যে ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, আপনার সেক্টরটা কেমন? টেক্সটাইল সেক্টর, আমাদের স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং। তো আমি টেক্সটাইলের সঙ্গে স্পিনিংয়ের সঙ্গে জড়িত। আমি যদি বলি যে বিগত আজকে ধরেন 4 মাস হলো, সত্যিকার অর্থে 2.5 মাস থেকে বা 3 মাস থেকে আমাদের অবস্থা খুবই সংকীর্ণ। আমাদের সুতা রাখার জায়গা নাই, আমাদের পুঁজি সংকট দেখা দিয়েছে। আমরা মোটামুটি 30% মেশিন বন্ধ করে দিয়েছি। কারণ হয়েছে যে আমাদের গোডাউন নাই, সুতা রাখার স্পেস নাই, যার জন্য আমরা উৎপাদন ইচ্ছে করে বন্ধ করে দিয়েছি। এখন আপনি জানেন যে যখন নাকি আমি 30% বন্ধ করেছি, আমার কিন্তু কিছু লোকজন কমাইতে হয়েছে, আমার কিন্তু কস্টিং কমাইতে হবে। দ্বিতীয়ত হলো যে এই যদি ধারা চলতে থাকে, তো আমার ধারণা যে আমাদের আগামী বছর 26-এর শেষ দিকে আমাদের এই টেক্সটাইল শিল্পটা টিকবে বলে আমার মনে হয় না। যদি টিকে হয়তো 50% বেঁচে যাবে আর 50% ধ্বংস হয়ে যাবে। দুইজনই আপনারা একটু নেতিবাচক সংবাদই দিচ্ছেন, খুব বেশি আশার আলো দেখাতে পারছেন না। তবে বলা হচ্ছে যে আগামী নির্বাচনের পরে অবস্থার উন্নতি হবে। আপনারা জানেন নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরে সব রাজনৈতিক দল এবং ব্যবসায়ী মহল থেকে এটাকে স্বাগত জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে একটা অনিশ্চয়তা কেটে গেল। তবে আবার কেউ কেউ সতর্ক করেও বলছেন, যেটা হলো যে আগামী দিনের রাজনীতি বা অর্থনীতি কেমন হবে সেটার অনেকাংশেই নির্ভর করবে যে আগামী নির্বাচনের গুণগত মান কেমন হবে। তো একটা কথা বলে মর্নিং শোজ দ্য ডে। এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি এবং রাজনৈতিক অবস্থা পরিবেশ কেমন দিনের আভাস দিচ্ছে অর্থনীতি এবং রাজনীতির জন্য, পার্টিকুলারলি অর্থনীতির জন্য? আমরা যদি অর্থনীতির পার্সপেক্টিভ বলি, যে অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করছে আসলে এই আগামী 2টা মাস কীরকম যাবে। 2টা মাসের অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে নির্বাচনটা কতটুকু কোয়ালিটিফুল ইলেকশন হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। তার আগে ওই দিন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা কতটা শান্তিপূর্ণ সহাবস্থান
এবং নির্বাচনী যে প্রচারণা এটা নিরাপত্তার সঙ্গে, কারণ নিরাপত্তার সঙ্গে প্রশ্নটা এখন সকলের মনেই উজ্জীবিত হচ্ছে এই কারণে যে গত 2-3 দিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা আমরা তফসিল দেখে ঘোষণার পরের দিন এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এবং আমরা যখন কথা বলছি এর কিছুক্ষণ আগে আমি যেই আসনের ভোটার, সেই আসনের বিএনপির যেই মনোনীত প্রার্থী, আমি ডিটেল জানি না, আমি পত্রিকায় দেখলাম যে উনি নিরাপত্তার অজুহাতে, যে নিরাপত্তাহীনতার শঙ্কায় উনি ওনার মানে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সো এইগুলো মানে আমরা যারা সাধারণ মানুষ, বিশেষ করে মানে নির্বাচন থেকে বা রাজনীতি থেকে দূরে থাকি, তাদের ভিতরে কিছুটা হলেও অনিশ্চয়তা এবং আশঙ্কার জন্ম দেয়। সো বিষয় হচ্ছে দুইটা, যে এই 2টা মাস, আগামী 2 মাস আমরা কতটা শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে পারি, এবং তারপরে হচ্ছে নির্বাচনটা কতটা মানে গ্রহণযোগ্য, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, তার উপরে পরবর্তীতে আমার মনে হয় যে ব্যবসা বাণিজ্যের গতি ফিরে পাওয়াটা, ব্যবসা বাণিজ্যের যে গতি নাই এটা শুধু আমরা দুজন, এটা যে কোনো লোককে, এটা শুধুমাত্র কিন্তু ওই টেক্সটাইল আর গার্মেন্টসের ব্যাপার না, আপনি পানের দোকানদার থেকে শুরু করে সবাইকে জিজ্ঞেস করলেই এটার একটা কম বেশি মানে চিত্র পাওয়া যায় এরকম। হ্যাঁ, তো এইটা গতিটা কতটুকু ফিরে পাবে তা নির্ভর করছে এই 2 মাস, আগামী 2 মাসের সার্বিক পরিবেশ পরিস্থিতির উপরে। আর আমাদের বিজনেস যেটা ইন্টারন্যাশনালি কানেক্টেড, ওইখানে আবার এরপরও প্লাস কিছু ইস্যু আছে, যেমন এই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক ভূমিকম্পের পরে পুরো বিশ্বজুড়ে এক ধরনের মানে হসপস বলা যায়, যে এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং পশ্চিমা বিশ্বের দেশগুলিতে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড একটু বোধহয় স্থিমিত হয়ে পড়েছে। তো সব মিলিয়েই আমাদের রপ্তানি কিন্তু বেশ খানিকটাই কমে গেছে। যেটা বলছিলেন 2 মাসে যদি আপনার সিচুয়েশন খুব স্মুথলি ইলেকশনের দিকে যায়, কোনো ধরনের অস্থিতিশীল অবস্থার তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, তাহলে কি আপনারা একটু রিলিফ পাবেন? অবশ্যই পাওয়া যাবে, কারণ এটা দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে যে আমরা নিজেরা মানে এক ধরনের অনিশ্চয়তা থেকে মুক্ত হবো, এবং আপনি মনে করেন আপনি একজন মানুষ যে কোনো কাজই করেন, আপনার ভিতরে যদি কোনো রকম অনিশ্চয়তা ব্যাক অফ মাইন্ডে কাজ করে, ওই কাজটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন না। আরেকটা হচ্ছে আমরা যেহেতু বাইরের দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বাইরের লোকজন আরও বেশি অনিশ্চয়তায় ভোগে। আমরা ভিতর থেকে পরিবেশটা যতটা মানে সরল দেখি, তারা তো করতে পারে না, তারা মনে করে যে একটা অনিশ্চয়তা, এই ধরনের ঘটনা, তারা আতঙ্কিত হয়ে যায়, অর্ডার একটু প্লেস কম করবে, যাচ্ছে দেখি 2 মাস দেখি, আমি একটু পরে বাংলাদেশের পরিস্থিতিটা দেখি, উনি হয়তো ট্রাভেল করার প্ল্যান ছিল, ট্রাভেল করবে না। হ্যাঁ, এই সমস্ত কারণে মানে বাইরের যে আস্থার জায়গার কিছু একটা সংকট যদি হয়, তো সেই সংকটটাও কেটে যাবে যদি আমরা এই 2টা মাস খুব ভালোভাবে উতরে যেতে পারি, এবং আমাদেরও মানে আস্থার জায়গাটা তৈরি হবে। ফলে হবে কি, যে ব্যবসায়িকের যে স্বাভাবিক গতি, ব্যবসা ক্ষেত্রের সে স্বাভাবিক গতিটাও ফেরত আসবে। এবং আরেকটা যেটা আপনি এখনও আনেন নাই, যে বিনিয়োগের যে ব্যাপারটা, নতুন বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য চলার জন্য শুধুমাত্র রানিং বিজনেস ঠিক থাকলে তো চলবে না, পাশাপাশি নতুন বিনিয়োগও তৈরি করতে হবে, না হলে আসলে ভবিষ্যতের চাহিদা আপনি কীভাবে পূরণ করবেন, ভবিষ্যতের বিভিন্ন রকম চাহিদা আছে। সো সেই জায়গাটাতেও হয়তো একটা নতুন প্রাণ ফিরে আসবে, যেটা আমরা গত মানে এই সময়ে বিনিয়োগ পরিস্থিতিটা আমরা একটু মানে স্লথ এবং মানে খুবই দুর্বল অবস্থায় আছে। আপনার কাছে আবার আসবো, আপনার কাছেও আমার একই প্রশ্ন, জি, যে নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক পরিবেশ দেখছেন, এইটা আগামী দিনের অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য কি ইঙ্গিত পাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। এখন দেখেন আমাদের এখানে যে এখন নির্বাচনের ঘোষণা হয়েছে, আপনি জানেন, এখন আমাদের ভিতরে আতঙ্ক, আমরা ব্যবসায়ীরা খুব আতঙ্কে আছি, সামনে কি হবে। আমাদের কিন্তু রাতে ঘুমের ওষুধ খেতে হয়, কারণ হয়েছে আমরা কোনো প্ল্যানিং করতে পারি না। আমাদের যে ফ্যাক্টরি চালাবো 7 দিনের জন্য, 10 দিনের জন্য, আমাদের ভিতরে আতঙ্ক থাকে, কখন কোথায় থেকে রাস্তা বন্ধ হয়ে গেল, কোথা থেকে আমার ট্রান্সপোর্টেশন, আমি মাল পাঠাবো, যেতে পারতেছে না রাস্তায়। এখন কি হচ্ছে সত্যিকার অর্থে আমরা বুঝতে পারতেছি না। এখানে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তাদের উপরে দায়িত্ব যে জিনিসগুলো দেওয়া উচিত, এগুলো আরও অনেক অংশে বৃদ্ধি করা দরকার। কারণ হয়েছে যে এখন আমাদের কিন্তু যে যেখানে খুশি, এই যে একটা ঘটনা ঘটে গেল, এছাড়াও আপনার একটা জিনিস দেখেন, একটা বাসায় একটা মা মেয়েকে হত্যা করে কিভাবে সে একটা বাসার লোক স্কুল ড্রেস পরে চলে গেল, এইসব দেখে কিন্তু আমরা আতঙ্ক হয়ে যাচ্ছি, দেশে কি হচ্ছে কি। তো এই ধরনের কাজগুলা কিভাবে সাহস পাচ্ছে, এগুলা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি এগুলাকে নিয়ন্ত্রণ করতেন, তাহলে কিন্তু একটার পর একটা হয় না। এখন আমাদের ব্যবসার ভিতরে একটা হলো আতঙ্ক, ভয়,
যে আমরা কি ব্যবসা সামনে নিতে পারবো, ব্যবসাটা চলবে। এখন যে ইলেকশন আসছে, এই ইলেকশনটা কি সুষ্ঠুভাবে হবে কি হবে না? আচ্ছা, হলো সুষ্ঠুভাবে, তারপরে কি হবে? এখন দেখা যাচ্ছে যে দেখেন আপনার তফসিল ঘোষণার পরে একটা অঘটন ঘটে গেল, এটা কিন্তু সবাই আমরা আতঙ্কিত। প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যেটা হলো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনের উপরে এটার কোনো প্রভাব পড়বে না। না, এখন উনি বলছেন উনার দৃষ্টি থেকে। এখন এক একজনে একটা, আপনি সাংবাদিক, আপনার দৃষ্টি একটা, অর্থনীতিবিদের একটা দৃষ্টি থাকে, ব্যবসায়ীদের একটা দৃষ্টি থাকে, দৃষ্টিকোণ। আমি তো অর্থনীতিবিদ না, আমি দেশের অর্থনীতি সম্বন্ধে বলতে পারবো না। আমি ব্যবসা করি, আমি জানি যে কীভাবে ব্যবসা করবো। আইন শৃঙ্খলা আপনি দেখবেন, উনার দৃষ্টিতে উনি যেটা বলছেন ঠিকই বলছেন যে আমার এখানে কিছু হবে না, কিন্তু সেটা নিশ্চয়তা দিতে হবে। আমি যে বললাম যে না ঠিক মতো হবে, এখন যদি এরকম একটা ঘটনা হয় যে একটা জিনিস করে দেখেন, আজকে আমি দেখলাম আসার সময় পেপারে দেখলাম যে সে বিদেশে চলে গেছে, ওখানে গিয়ে সেলফি তুলছে। সে এখানে করে ওইখানে গিয়ে সেলফি তুলে দেখাচ্ছে যে আমি আসছি, তাহলে ঘটনাটা কি, কীভাবে চলে গেল? তো এই জিনিসগুলা ধরেন আমাদের ভিতরে আতঙ্ক আসে। আমরা তো ধরেন এত আতঙ্কিত ছিলাম না, আমরা তো ব্যবসা করতেছি বহু বছর যাবৎ। আমাদের ব্যবসায় লাভ লোকসান দুটি হবে। ব্যবসা এরকম না যে আপনি সবসময় লাভ করবেন, কিন্তু আমাদের কখন আতঙ্ক ছিল। এই আতঙ্কের সাথে অনেক আগে বলা হতো যে চাঁদাবাজির বিভিন্ন রকমের ঘটনা আছে, তো তো সেই সেইটা ঘটনা- কিন্তু আছে, এটা যে বন্ধ আবার হয়েছে। যেহেতু নির্বাচন আসছে, নির্বাচন কেন্দ্রিক চাঁদাবাজি না বলে যদি আমরা বলি ডোনেশন, প্রার্থীরা আপনাদের কাছে টাকা পয়সা চাইছে কিনা বা দিতে হচ্ছে কিনা, আমি সুনির্দিষ্টভাবে কারো নাম জানতে চাইছি না না, ব্যাপারটা হলো যে চাঁদাবাজি যেটা চলতেছে, এটা ধরেন যদি আমি সত্যিকার অর্থে বলি, উনিও একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি বলতে পারবে আমাদের এখানে যে চাঁদাবাজিগুলো হচ্ছিল সেটা আগের তুলনায় অনেক বেড়েছে আমার দৃষ্টিতে। কারণ হয়েছে যে এখন আসে 3টা দল, মানে একই দলের 3টা গ্রুপ, আমি নাম বলবো না। তাদের মনে করেন একটা আছে হয়তো, মানে যাদের বলা হয়, তারপরে ছাত্রদের একটা আছে, উপরে একটা আছে, 3টা গ্রুপ এসে তারা এখন কি করে নাম লিখে দিয়ে যায়, মোবাইল ফোন নাম্বার সহ দিয়ে যায় যে এই ফ্যাক্টরিতে কোনো জিনিস বের করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ না করে যেতে পারবেন না। এগুলো আগে ছিল না, এগুলো ইদানিং হচ্ছে। যাই হোক, এটা আমরা বলার প্রশ্ন এটি যে আমরা আতঙ্কিত। একটা কথাই আপনাকে বললাম যে আমরা আগে সুন্দরভাবে ঘুমাইতে পারতাম, লোকসান হইতো লাভ হইতো, এটাতে কিন্তু এখন আতঙ্ক বেড়ে গেছে। আজকে চাঁদাবাজি বললেন, হঠাৎ রাস্তা বন্ধ হয়ে গেল। আপনি দেখেন, আমি ওই দিন আসতেছিলাম, আমি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, আপনার এইখানে ফ্যাক্টরি থেকে আসে দেখি যে সিএনজি রাস্তা বন্ধ করে দিছে। 2.5 ঘন্টা আমি বসেছিলাম, আমার টয়লেটে যেতে হয়, বয়স্ক মানুষ। তো এই যে নিশ্চয়তা আমি পাচ্ছি না যে আমি বাসায় কখন যাব। তো আমাদের দরকার কি, আপনি আমাদেরকে একটা এরকমভাবে চালান যে আমি যেমন সুস্থভাবে সুন্দরভাবে আমার পরিবহন নিয়ে যেতে পারি। আমার একটা বিদেশি লোক আসবে আমার ফ্যাক্টরি দেখতে, সে আসতে পারে। আজকে দেখেন চীন দেশের থেকে অনেক আসতেছে, ইনভেস্ট করবে। আমার সঙ্গে কিছু আলাপ হয়েছে, তারা বলছে এখন আমরা কিছু করব না, আমরা শুধু দেখতেছি তোমাদের কি হয়। তাও কি ইলেকশনের পরেও না, আফটার জুলাই তারা দেখতে চাচ্ছে যে জুন পর্যন্ত কি হয়। তো আমরা তো এইসব কথা শুনে আমাদের তো ভয় লাগে, আমাদের তো ইনভেস্টমেন্ট আনতে হবে, আমাদের টেকনোলজি আনতে হবে। আপনি জানেন যে বর্তমানে আমাদের এই টেকনোলজিতে আমরা অন্য দেশের সঙ্গে কম্পিটিশন করতে পারতেছি না, যার জন্য আমরা চাচ্ছি যেসব দেশের টেকনোলজি সবচেয়ে ভালো ওই টেকনোলজিগুলো নিয়ে আসার জন্য। তো এখন তো আমাদের কস্টিং করতে হলে আনতে হবে, তারা আসতে চাচ্ছে না। তো এই পরিবেশটা আপনাকে সৃষ্টি করতে হবে। এখন যারাই আসেন, আমার কথা হলো ইলেকশনে তো একটা ইলেকশন হবে, ক্ষমতায় আসার পরে ওনারা কিভাবে এই জিনিসগুলোকে মেনটেন করবেন বা আমাদের সঙ্গে কিভাবে লিয়াজু মেনটেন করবেন, আমাদের সমস্যা শুনবেন কি না, এটার উপর নির্ভর করে। এখন তো আমাদের ব্যবসায়ীদের যে ভিতরে যে আতঙ্ক, এই জিনিসটা সর্বপ্রথম আপনাকে এখান থেকে তাদেরকে আশ্বাস দিতে হবে যে আপনার কোনো আতঙ্ক নাই, এবং সেটা কার্যকরী করতে হবে। আপনি বলে গেলেন যে আতঙ্কের কথা বলছেন সেটা হলো আপনার নিরাপত্তাহীনতার কথা বলছেন, জি। এটা তো সাধারণ মানুষের ভিতরেও আছে, মানে ব্যবসায়ীদের এডিশনাল বার্ডেন কিছু আছে না। যদি আপনি আতঙ্কিত হয় মানুষ, যদি আমি ব্যবসা করতে না পারি, আমার পণ্য যদি আমি বরিশাল পাঠাইতে না পারি, আমার পণ্য যদি আমি ওই জায়গায় না বেলকুচি পাঠাইতে না পারি, তাহলে তো আমার একটা আতঙ্ক হয়ে গেল। আমার প্রোডাক্ট আমি বিক্রি করতে পারলাম না, আমি বেতন দিব কীভাবে? আমার শ্রমিক তো আন্দোলন করবে, আমার তো ফ্যাক্টরি জ্বালাই দিবে। আমার তো হলো কি, আমাকে তো প্রতি মাসে আমাকে 5 তারিখে বেতন দিতে হবে। আমি কিভাবে দেবো? পণ্যটা বিক্রি করতে দিব নাকি আমার কাছে বাসায় তো আমার হাতে টাকা নেই, পণ্যটা বিক্রি করবো। আমি পণ্যটা নিতে পারতেছি না, আপনি নিতে দিচ্ছেন না, রাস্তাঘাট বন্ধ, চাহিদা থাকলেও আমরা যাচ্ছে না। তো আমি তখন তার বেতনটা কোথায় দিব? তখন তো 5 তারিখ হলে এইখানেও আবার আছে যারা আপনি জানেন আন্দোলন যারা করতেছে, হয়তো শ্রমিকরা ওরকম না, তাদের উস্কানি দেওয়া হচ্ছে।
তারা সুযোগ খোঁজে যে এইখানে এই বেতন দেয় নাই, চলো ভাঙ্গো। কারা? এগুলো কিন্তু বহিরাগত। আপনার মিলের কর্মচারী, আমি এগুলো বহু স্টাডি করেছি, যেসব মিলে গণ্ডগোল হচ্ছে বেতনের জন্য ধরেন, এগুলো কিন্তু বহিরাগত। খুরশিদ আলম, আপনার কাছে আমি আবার আসবো। এবার আপনার কাছে আরেকটু জানতে চাই, যেটা হলো উনি যে অবজারভেশনগুলো দিচ্ছেন নিরাপত্তাহীনতার কথা, আপনি আগেও বলেছেন, এটার সাথে আপনি কোনো কিছু যোগ করতে চান, এডিশনাল পয়েন্ট? এডিশন আমি নিরাপত্তার বিষয় না, ধরুন ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন ব্যাংকিং খাত একটু এলোমেলো অবস্থায় আছে, হ্যাঁ, এবং এটার যৌক্তিকতাও আছে যে ব্যাংকিং খাত থেকে যেই পরিমাণ লুটপাট হয়েছে এখন এটা রিস্ট্রাকচারিং হচ্ছে, হ্যাঁ। সো এই রিস্ট্রাকচারিং প্রসেসটা কিন্তু বেশ লম্বা, এবং এর ফলে ব্যাংকের যে স্বাভাবিক আগের যে স্বাভাবিক স্ট্যান্ডার্ডের যে কার্যক্রম ছিল সেটা কিন্তু কার্যত ব্যাহত হচ্ছে। কারণ ব্যাংকে সবসময় একেবারে মানে আপনার গ্রামার মেনটেন করে, হ্যাঁ, মানে আধুনিক ক্রিকেটে যেমন গ্রামার মেনটেন করে ক্রিকেট খেলা হয় না, তো এখনও বাংলাদেশের যে বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ব্যবসা বাণিজ্য একেবারে সেই কপিবুক ক্রিকেট খেলার মতো আর কি, যে কপিবুক ব্যাংকিং হয় না। তো এই কপিবুক ব্যাংকিংয়ের বাইরে গিয়ে এটা প্রচলিত ছিল, কিন্তু সেইটা কিন্তু এখন ব্যাহত হচ্ছে। ফলে হচ্ছে কি যে স্বাভাবিক যে কার্যক্রম, মানে ব্যবসা বাণিজ্যের যে স্বাভাবিক কার্যক্রম ফ্রম ব্যাংকিং সাপোর্ট পয়েন্ট অফ ভিউ থেকে, সেটাও ব্যাহত হচ্ছে। আরেকটা জিনিস, পলিসিগত ব্যাপারেও আমরা, এটা আমার মানে আমি এই মুহূর্তে কোনো বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নাই, বাট নেতৃত্বের কাছাকাছি থাকা এটার অভিজ্ঞতা হচ্ছে যে আমার 15 মাসের বা এই 1.5 বছরের অভিজ্ঞতা হচ্ছে যে সামহাও প্রাইভেট সেক্টর লিটল বিট নেগলেক্টেড ফ্রম দ্য পলিসি মেকার্স, হ্যাঁ। সো এটা কারণটা আমি জানি না, বাট এটা আমাদের একটা ইন্টারনাল ফিলিং আছে। তো সব মিলিয়েই এই যে একটা ফিলিং, একটা নেগলেক্টিং ফিলিং, ব্যাংকিং সেক্টরের দুরবস্থার কারণে বা রিস্ট্রাকচারিংয়ের কারণে সহায়তা করতে না পারা, ইন এডিশন টু দ্যাট যে পয়েন্টগুলো আমরা দুইজন এতক্ষণ আলোচনা করলাম, সব মিলিয়েই ব্যবসার পরিবেশ পরিস্থিতিটা একটু প্রাইভেট সেক্টর নেগলেক্টেড যদি হয়, তাহলে এখন যে কর্মসংস্থানের একটা মন্দা ভাব যাচ্ছে, চাকরির বাজারে খুবই খরা, আমাদের এখানে মেজরিটি জব তো ক্রিয়েট করে প্রাইভেট সেক্টর, তাহলে এই জব মার্কেটের মন্দা কাটবে কিভাবে, কবে? এটা তো একটা $1 বিলিয়ন কোশ্চেন আপনি করলেন। কারণ হচ্ছে যে আপনি যদি নতুন ব্যবসা বাণিজ্যের সৃষ্টি তৈরি না হয়, আমি সেটাই আমার প্রারম্ভিক বক্তৃতা বলছিলাম বক্তব্যে, যে আপনি ব্যবসা বাণিজ্য শুধু রানিং না, এটার এক্সপানশনও আপনাকে চিন্তা করতে হবে। তো এখন খুরশিদ ভাই যেটা বললেন যে উনি রানিং ব্যবসা টিকিয়ে রাখার ক্ষেত্রেই ওনার মানে হাসপাস অবস্থা, আমার হাসপাস অবস্থা, অলমোস্ট সবারই কম বেশি এরকম। তো নতুন ইনভেস্টমেন্টের চিন্তা কই থেকে আসবে? আর কেউ তো এই চিন্তা করবে না। আর আপনি যখন লোকাল ইনভেস্টমেন্ট হবে না, তখন আপনি যতই রোড শো করেন আর যতই ইনভেস্টমেন্ট সামিট করেন, লোকাল ইনভেস্টররা যতক্ষণ পর্যন্ত দেশের কনফিডেন্স না পাবে, কনফিডেন্স না পাবে, বাইরে কেউ এখানে ইনভেস্টমেন্ট করবে না। কিছু মাস্ট ইনভেস্টমেন্ট আছে একদম, মানে G2G অনেক রকম থাকে, এটা অটোমেটিক হয়, সেটা ভিন্ন জিনিস, সেটা তো রাষ্ট্রের দায়ভারও আছে। এই জায়গাটা একটা বড় ধরনের ভ্যাকিউম তৈরি হয়ে গেছে কিন্তু গত 1.5 বছরে, যেই ধরনের মানে 1.5 বছর বা তার আগ থেকেও এটা একটু খারাপ অবস্থায় ছিল, মানে বিগত সরকারের শেষের দিকেও অবস্থাটা খুব ভালো ছিল না নতুন জব ক্রিয়েশনের। সো এই যে ভ্যাকিউমটা তৈরি হয়ে গেছে, তার মানে কি একটা বড় ফোর্স কিন্তু জব মার্কেটে এখন বেকার অবস্থায় আছে। তা আপনি যখন আবার নতুন করে শুরু করবেন, এটা কিন্তু পাইল আপ হচ্ছে। সো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আপনি উন্নতি করতে চান, ওইটার সঙ্গেও কিন্তু এটার আবার একটা খুব মানে সরাসরি সম্পর্ক আছে। যে আপনি যদি জব মার্কেটে এই বেকার তরুণদের জব দিতে না পারেন, তাহলে তারা কিন্তু ভিন্ন পন্থায় উপার্জন করার বা নিজেদেরকে ব্যস্ত রাখার, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হবে আসলে খুবই স্বাভাবিক। এটা তো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড থিওরি যে আপনি যখন জব ক্রিয়েশন হবে না, স্পেশালি আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে, যখন আপনি জব অফার করতে পারবেন না মানে ইয়াং ছেলেদেরকে, মেয়েদেরকে, তারা তো তাদের প্রয়োজনে হোক বা পরিবারের প্রয়োজনে হোক তারা আয় করার চেষ্টা করবে, তখন চেষ্টাটা বৈধ উপায় না হয়ে অবৈধ উপায় করার চেষ্টা করবে। ফলে এখন শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য না, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বা আরও উন্নত করার জন্য যতগুলো উপাদান দরকার, তার ভিতরে একটা জব ক্রিয়েশন কিন্তু আছে, একমাত্র না আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে। সো সব মিলিয়ে জব ক্রিয়েশনটা একটা বিরাট ব্যাপার। আর আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি, যদি সেই দায়ভারের প্রশ্ন থেকেও আপনি জিনিসটা বিচার করেন, সেইখানে কিন্তু জব ক্রিয়েশনটা একটা বিরাট দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব সামগ্রিকভাবে। এবং রাষ্ট্রের একটা অংশ হিসেবে প্রাইভেট সেক্টর, আমরা সবাই তো রাষ্ট্রের একটা অংশ, তো রাষ্ট্রের একটা অংশ হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। কিন্তু দায়িত্ব থাকলেই হবে না, পরিবেশ পরিস্থিতি না থাকলে কোনো পুঁজি নতুনভাবে বিনিয়োগ করবে না, নিরাপত্তা না পেলে কেউ নতুন বিনিয়োগ করবে না। এবং এই ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম ফিরে না আসলে এই পুঁজি বিনিয়োগ করে
উনি এখন বললেন রাতে ঘুমের ট্যাবলেট একটা হয়তো খান, তখন হয়তো ওনার ঘুমের ট্যাবলেট 3টা খাইতে হবে। আবার হয়তো এমন হইতে পারে যে ঘুমের ট্যাবলেটও আর কাজ হচ্ছে না, ওনাকে নিদ্রাহীন মানে রাত কাটাতে হবে। তো এইরকম একটা পরিস্থিতির কারণেও আপনি যে কোনো পরিসংখ্যানই দেখেন যে প্রাইভেট সেক্টরের মানে ইনভেস্টমেন্ট নিম্নমুখী, এবং সাইমultaneously গত 1.5 বছরে কিন্তু মানে গভর্নমেন্ট সেক্টরেরও নতুন কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট হয় নাই। হ্যাঁ, মানে এবং এটা অন্য লজিক আছে, লজিক্যাল ঠিক আছে, কিন্তু লজিক যাই থাক, ইকুয়েশন হচ্ছে যে মানুষের জব দরকার, জব দরকার, লজিক আপনি যাই থাকুক, মানুষের জব সেই দরকার। জবটা কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তো আমি একটু বলি please. ব্যাংকিং সম্বন্ধে বলবো। প্লিজ আমাদের যেসব মিলগুলো আছে, বড় বড় মিলগুলো, আপনি জানেন যে আমাদের কিন্তু এসব প্রজেক্টগুলো মিনিমাম 400, 500, 700 কোটি টাকার একটা প্রজেক্ট। ব্যাংক থেকে নেওয়া হয় লোন 70%, 30% আমাদের উদ্যোক্তারা দিচ্ছেন। এখানে আমাদের সমস্যা বর্তমানে যেটা আমরা ফেস করছি সেটা হলো, 1 নম্বর হলো, আপনি ধরেন 2 বছর আগে 3 বছর আগে যে ফ্যাক্টরিতে আমাদেরকে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছিলেন, আমার 85 লক্ষ টাকার মাল আনতে আপনি ডলার দিয়েছেন $1 লক্ষ। একটা কথা দেখাই, এখন আমাকে বর্তমানে আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয়েছে ইম্পোর্ট করার জন্য। যেমন আমি তুলা ইম্পোর্ট করি, আমাকে দেওয়া হয়েছিল যে পরিমাণ টাকা, এখন আমার 35% টাকা শর্টেজ। ডলার দাম হয়েছে 122 টাকা, আমার তখন ছিল 90 টাকা। তা 90 থেকে 22 মানে কত দেখেন, 32-35% আমার ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ। ব্যাংক কিন্তু দিচ্ছে না, ব্যাংক দিচ্ছে না কেন? ব্যাংকের কাছে কি- ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংকের কাছে তাহলে আগামী নির্বাচনের পরে যদি পরিবেশ স্থিতিশীলতাও আসে, না দিতে পারবে না। তাহলে আপনারা যখন ইনভেস্টমেন্টের জন্য আপনারা ইনভেস্ট করতে চাইবেন, ব্যাংক দিতে পারবে কিনা? না, আমি বলি ব্যাংকের ব্যাপারটা হলো কিরকম, আমি একটু বলে নিই। এখন তারা বলতেছে আমাদের হাতে টাকা নাই। তো আমার যে র মেটেরিয়াল আনা দরকার ছিল, আমার তো তখন 85-90 টাকা হিসাবে ডলারটা হিসাব করে বাংলাদেশি টাকাটা দিয়েছিলেন। এখন 122 টাকা, আমার পুঁজি কমে গেছে এখানে ধরেন 30%, 35%। এখন আমার কিন্তু র মেটেরিয়াল আমি ওইভাবে আনতে পারতেছি না, 1 নম্বর। 2 নম্বর হলো যে আমাদের যে 1 ডিজিটের যে ব্যাংক ইন্টারেস্ট ছিল 7 থেকে 8%, সেটা এখন 14%। আচ্ছা, 14% কোনটা? যেটা আমার আগে ইনভেস্টমেন্ট করা আছে ফ্যাক্টরির জন্য, টার্মস লোন আছে, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের কোনো পুঁজি আমরা পাচ্ছি না, যার জন্য কিন্তু আমরা ব্যাংককেও টাকা দিতে পারতেছি না। আমি যদি র মেটেরিয়াল আনতে না পারি, ফ্যাক্টরি না চালাতে পারি, তা আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছি, ফ্যাক্টরিটা করেছি, আমি টাকাটা কীভাবে দেব? এই দুইটা সমস্যা এখন অনেকগুলা মিল আমাদের, আমার জানা, আমি আমার বিটিএমের পরিচালক প্লাস আমি কতগুলো কমিটির চেয়ারম্যান, আমার কাছে তথ্য আছে যে তারা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য মিল চালাতে পারে, মিল বন্ধ হয়ে যাচ্ছে। এখন কি করতে হবে? তাদের পুঁজি নাই। এই মিলগুলাকে তারা কিছু কিছু লোককে এগুলাকে ভাড়া দিয়েছে যে তুমি মালটা বানাই নিয়ে যাও, চালাও। লজ্জার কথা। তো যে ভাড়া নিচ্ছে তার কাছে ওয়ার্কিং ক্যাপিটাল আছে? হ্যাঁ, তার কাছে আছে, তারা ট্রেডার্স, তাদের কাছে কিছু পুঁজি আছে, তুলা নিয়ে আসে, মাল বানায়, সুতা নিয়ে যায়। কিন্তু আমার তো লজ্জা লাগতেছে, আমি কি করতেছি, আমাকে ব্যাংক দিচ্ছে না। এবং আপনি যে বলেন ব্যাংক দিতে পারবে কি না, আপনি ব্যাংক দিতে পারবে কখন? এইখানে যে আমাদের যে অর্থ ঋণ আদালতের যে আপনি জানেন আইন, এই আইনে আপনি যেসব টাকাগুলো নিয়ে গেছে যারা, এই টাকা উঠাইতে কষ্ট হবে। এখানে ওই ধরনের কোনো বিদেশিদের মতো আইন নাই যে আপনি যদি টাকা না দেন, ব্যাংকের টাকাটা কার? পাবলিক মানি। আপনি জানেন, এখন নিশ্চয়ই আপনার কাছে সংবাদ আছে যে কিছু কিছু ব্যাংকের থেকে টাকা নাই, তারা দেওয়ার জন্য আমানতকারীর টাকা দিতে পারতেছে না। তা আপনি বলতেছেন আমাকে দিবে? আপনার টাকা আমানত আছে, ফিক্সড ডিপোজিট আছে, আপনি গেলে বলে 2 মাস পর আসেন, 3 মাস পর আসেন। সেটা তো কিছু ব্যাংক, সব ব্যাংক তো এরকম আপনার একটা ব্যাংকের জন্য একটা ব্যাংক আতঙ্ক হয়। আপনি ভালো, আমার তো লিমিটেড, আমি তো নতুন কাস্টমার নিব, আমার কাস্টমারকে আমি সাপোর্ট দিব। মনে করেন আমার ব্যাংকটা ভালো, ব্যাংক চলতেছে, এরকম ব্যাংক হাতে গোনা 8টা-10টা। বাংলাদেশে ব্যাংকের সংখ্যা কতটা? 60টা। তা এখন যে এই জিনিসগুলো আছে, এটা তো ব্যাংক দিতে পারবে এটা আমি মনে করি না। এটার জন্য আপনাকে বিদেশি ফান্ড আনতে হবে যদি বাঁচতে হয়, কেন আপনি তো আমানতকারী টাকা দিতে পারতেছেন না। আপনি বিদেশি ফান্ডের কথা বলছেন, আপনি বাংলাদেশ চায়না চেম্বারের সভাপতি। চায়না থেকে মাঝে মাঝে আমরা শুনি যেটা হলো চায়না থেকে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, চায়নায় আমাদের রপ্তানি বাড়বে। তো এই চায়নায় রপ্তানি বাড়ছে না কেন? এত বড় ট্রেড গ্যাপ কেন? এবং চায়না থেকে ইনভেস্টমেন্ট আসবে বলা হয়, বারবার আসে না কেন? আচ্ছা, সর্বপ্রথম হলে আপনি বলছেন চায়নাতে আপনি এক্সপোর্ট করবেন, আমাদের ইম্পোর্ট অনেক বেশি, এক্সপোর্ট আমাদের নাই বলেই চলে। দেখেন, চায়না একটা দেশ, যে দেশে ওরা 100% প্রোডাক্ট তারা নিজেরা বানায়।
আপনার অভিজ্ঞতা যদি হয়, আমি তো ওইখানে 115 বার গিয়েছি, সম্পূর্ণ জিনিস আমি জানি, রাস্তাঘাট থেকে কোথায় কিভাবে প্রোডাকশন করতেছে, তাদের প্রোডাকশন কস্ট এত কম যেটা আপনি হয়তো বিশ্বাস করবেন না। আমি একটা সিম্পল বলি, আমাদের একটা স্পিনিং মিল 80,000 স্পেন্ডেলে আমাদের এখানে 1150 জন লোক লাগে, সেখানে তার 80 জন লোক দিয়ে চালায়। ওদের তো লোকের অভাব নেই। না, লোকের অভাবের জন্য না, তারা কস্টিং কমানোর জন্য 80 জন আর আমার 1100। আপনি কিভাবে কম্পিটিশন করবে তার সঙ্গে? আমরা চাইনিজ টেকনোলজি যদি নিয়ে আসতে পারি, সেম সিস্টেম করতে পারি, আমাদের সঙ্গে কেউ পারবে না কম্পিটিশন করে। তো এখন হলো কি যে তারা যে বিক্রি আপনি করবেন, আমাদের কাছে চীন দেশের লোকেরা মনে করে যে আমরা এত জিনিস দিচ্ছি বাংলাদেশকে, কিছু জিনিসটা নেই। এটা কিন্তু মায়া করে বলতেছে যে 100 আইটেম দেওয়া হলো আপনি 17 বা 18 বিলিয়ন ডলার আমরা বোধহয় ইম্পোর্ট করি, 16.5। 16.5। হ্যাঁ, আর আমাদের ধরেন 1 বিলিয়নও না, 6.15 600 থেকে 700 মিলিয়ন ডলারের হ্যাঁ। মতো। তার কারণ হচ্ছে আপনি কি দিবেন। এখন আমি যেটা বলেছিলাম আর কি, আমার সঙ্গে চাইনিজ অ্যাম্বাসেডারের সঙ্গে আলাপ হয়েছে, আমরা কিছু করতে চেয়েছিলাম আর কি, তো আমি পারবো কিনা আমি জানি না। আমরা চেয়েছিলাম যে আমাদের এখানে কিছু ব্র্যান্ডিং যারা করে, যাদের কাপড় যেমন জিন্সের লেভিস বা বিভিন্ন জিনিসপত্র কিন্তু চায়না ভায়া তাদের মাধ্যমে কিনতেছে, যারা বিভিন্ন ব্র্যান্ডের। তো আমরা বলেছিলাম মেড ইন বাংলাদেশ নামে, আমরা ওইখানে আমি 30টা আউটলেট বলেছি যে আমাদেরকে 30টা আউটলেট দেন, আমরা ওইখানে আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো সরাসরি এখানে বিক্রি করব, ভায়া না। এটা কিন্তু একই প্রোডাক্ট যাচ্ছে, একটা নাম দিয়ে দাম বেশি হয়ে গেল, এখান থেকে নিচে $3 একটা গেঞ্জি, ওইখানে $7 হয়ে গেছে, শুধু একটা আপনি ব্র্যান্ড দিয়ে দিচ্ছেন। তো আমরা যদি নিজস্ব একটা ব্র্যান্ড করতে পারতাম, আমরা ওইখানে এই সুযোগটা পেতাম। আপনার কাছে আবার আসবো, আমরা নিজস্ব ব্র্যান্ড করতে পারলাম না কেন? বিলিয়ন ডলার কোশ্চেন এগেইন। এটা ব্র্যান্ডিং, আপনি তো এই সেক্টরে আছেন। আমরা এটা ধরেন আজকে 20 বছর, আমি তো এই সেক্টরে প্রায় 35 বছর, বা 20 বছর যাবত এই প্রশ্নটা আছে। এখন ব্র্যান্ডিং করাটা আসলে এত সহজ না। সহজ নাই কারণে, বিশেষ করে আমরা যেই মানে জিনিসগুলো বিক্রি করি, এটা ইউরোপ আমেরিকাতেই দেখবেন গত 20 বছর যদি ইতিহাসে ধরেন, এই গত 20 বছরে ইউরোপ আমেরিকাতে ছোট ছোট অনেক ব্র্যান্ড ডেমোলিশ হয়ে গেছে। পুরো প্যাটার্নটা, এই বিজনেসের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে ব্র্যান্ড একটা ছিল, ইম্পোর্টার ভিন্ন ছিল, ইম্পোর্টার ব্র্যান্ডের জন্য ইম্পোর্ট করতো। এখন ইম্পোর্টার নিজেই ব্র্যান্ড, নিজেই বিক্রি করে, নিজেই রিটেলার। ওইখানে আপনার যিনি ইম্পোর্ট করতেছেন উনিই ব্র্যান্ড, উনি আবার রিটেলার। হ্যাঁ, ফলে ওনার যেই বিলিয়ন, একটা ব্র্যান্ডও গড়ে তুলতে হয়তো করা সম্ভব ছিল। এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, কারণ আপনি ইউরোপ আমেরিকাতে সব কিছু অনেক এক্সপেন্সিভ। এখন আপনি যখন ওইরকম একটা মার্কেটে ঢুকবেন, বাংলাদেশের এইরকম একটা টার্গেট নিয়ে, যারা ব্র্যান্ডের মালিক তারা তো আপনি যখন ঢুকবেন তখনই তারা সতর্ক হয়ে যাবে, এবং আপনাকে মানে পদে পদে, কিন্তু এটা সব পৃথিবীর সব বিজনেসই আছে, এটা বিজনেস ট্যাকটিক্স, যে আপনাকে মানে বসায় দেওয়ার জন্য, মানে বিজনেস ওয়েতে বসায় দেওয়ার জন্য তারা নানান রকম টেকনিক খাটাবে। তো এখন এইটার জন্য যে বিরাট কেউ কি উদ্যোগ নিয়েছিল, নিয়ে আগাতে পারে? বিচ্ছিন্নভাবে 2-1 জন উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা ফলপ্রসূ হয় না। কারণ যেই পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, এবং সেই ইনভেস্টমেন্টের যে রিস্ক ফ্যাক্টরটা, এইটা সম্ভবত এই এত বড় রিস্ক সম্ভবত কেউ নিতে চায় নাই। আপনার কাছে আবার আসবো, আমরা চায়নার গল্প শুনছিলাম। না, আমি একটু একটা উত্তর দিয়ে দিই আর কি। সেটা হলো কি যে আপনি চীন দেশে যতগুলো কাপড় বাংলাদেশ থেকে যাচ্ছে, ওখানে কিন্তু মেড ইন বাংলাদেশ লেখা আছে। চীনের লোকজন আমাকেই দেখায় যে একটা জিন্সের প্যান্ট কিনেছে, পরে ছবি পাঠাইছে, আমি বলি কি বলে, দেখা মেড ইন বাংলাদেশ। তো মেড ইন বাংলাদেশ কিন্তু গার্মেন্টসের একটা নাম আছে সারা বিশ্বে, এটা অস্বীকার করার মতো কিছু না। আপনি ব্র্যান্ড করছেন ঠিক আছে, কিন্তু বানাচ্ছেন কোথায়? মেড ইন বাংলাদেশ। তো চীন দেশের বাজারটা আমি বলছি, আমি অন্যটা বলি নাই। ওইখানে যদি চীন দেশের লোকেরা যদি দেখে পাশাপাশি দাম অনেক কম, তারা কিন্তু মার্কেটে দিবে। আচ্ছা বলেন, এখন বলেন, চীনে আমরা আম রপ্তানি শুরু করছিলাম, এইটার এক্সপিরিয়েন্স কেমন? ধন্যবাদ, আপনি আমাকে ভালো প্রশ্ন করেছেন। রিসেন্টলি আমার একটা মিটিং হয়েছে সিইবি, মানে চাইনিজ এন্টারপ্রাইজ অফ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ওখানে প্রেসিডেন্ট সহ ওনারা 10-12 জন আমরা গিয়েছিলাম। ওইখানে কতগুলো আমাদের এখান থেকে এক্সপোর্ট করার জন্য বিভিন্ন কথা বলা হয়েছে। ওনারা এখান থেকে কাঁঠাল নিতে চাচ্ছেন, অন্য প্রোডাক্ট আছে যেগুলো নিতে চায়, কিছু মাছ, চিংড়ি, এসব। তো আমের ব্যাপারটা আমাদের একটু, যে আমগুলো যে এক্সপোর্ট হয়েছে, এটার জন্য আমাদের একটা বাংলাদেশে একটা বদনাম হয়ে গেছে। ওখানে আমাকে পরিষ্কার বলছে যে তোমরা একটা জিনিস, খাবার জিনিস, এই জিনিসটাকে তোমরা প্রসেস করার মতো বিদেশিদের লোকের হাতে দিবা, সেই জিনিসটি তোমরা জানো না, তোমরা কীভাবে ব্যবসা করবা, বাংলাদেশ থেকে আম নেওয়া হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কারণটা কি, বলে প্রথম হলো যে আমটা দিয়েছ, আমটা যখন গিয়ে আমরা ধরতে যাই, আমাদের হাতে আঠা মানে আমের যে কষ, সেই কষটা গায়ের উপরে বসে আছে, পরিষ্কার করে দেয় নাই। আপনি চিন্তা করেন,
এক নম্বর। 2 নম্বর দেখা যায় কিছু কিছু সময় যে আমের ভিতরে পাখির পায়খানা লেগে আছে উপরে, তো এইটা কি হাইজেনিক তারা নিবে? তো আমাদের এখানে যারা, আমি এই ব্যাপার নিয়ে আমার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে কয়েকদিন আগে, আমি এই জিনিসগুলো বলেছি যে এই জিনিসগুলো দেখার জন্য, কারণ হয়েছে কি আমাদের এখানে তদারকি করার জন্য লোক নেই। আপনি যে একটা জিনিস, এই যে দেখেন আমি বললাম যে একটা ব্র্যান্ড দিয়ে সে বিক্রি করতেছে $3 $7, আমরা পারতেছি না, কারণ হয়েছে আমরা ওই প্রেজেন্টেশনটা দিতে পারতেছি না। ওখানে একটা জিনিস দেখবেন, চীনেতে গেলে আপনি দেখবেন খাবার পরিবেশের ভিতরে কত রকম জিনিস নিয়ে আসে পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি একটা আম দিচ্ছেন, একটা লোক হাত দিবে কিনবে, তার হাতে আঠা লেগে গেল উপরে। তো আমাদের এই জিনিসগুলো করতে হবে, এখান থেকে অনেক জিনিস আছে, ভবিষ্যৎ আছে। যদি আমাদের কৃষি মন্ত্রণালয় এই ব্যাপারে মানে সহযোগিতা করেন, প্রতিটা জিনিস প্যাকিং সুন্দরভাবে করেন, পরিষ্কার করে ক্লিন করে তারপরে প্যাকেটটা সুন্দরভাবে করে উপরে কভার দিয়ে ভিন্নভাবে দিতে পারে আম, কাঁঠাল, এবং এখান থেকে আপনি ড্রাগনও করতে পারবেন। ড্রাগনের চাষ করলে আরও কিছু কথাবার্তা চলতেছে। ধরেন এখানকার আলুটার ব্যাপারে ওরা বলছে যে এখানে আমাদের আলুতে মরিচের বেশি, এটার ব্যাপারেও আমরা ওদের কাছে সহযোগিতা চেয়েছি যে আপনারা আমাদেরকে এখানে আপনার টেকনিক্যাল নো হাউ দেন। আমাদের বিক্রমপুরে আপনি জানেন যে আমাদের আলু এবং আমাদের মূলা, কলা এগুলো কিন্তু বিশ্বমিদের বিখ্যাত। তো আমরা এটার একটা টিম নিয়ে আসার পরে ওনারা জায়গাটা সার্ভে করবে, সার্ভে করে দেখবে যে এইখানে কি কি পণ্য করা যায়, কৃষি পণ্য। আপনি কিন্তু ওই যে অন্য জিনিস দিয়ে পারবেন না, জুতা, কার্পেট, হাবি জাবি এগুলো লাইটিং দিয়ে পারবেন না। আপনি কি কৃষি পণ্য কিছু দিতে পারবেন, যেটা আমাদের হয়। এগুলোর জন্য টেকনোলজি আমারটা দিয়ে হবে না, আমাকে ওই চীন দেশের থেকে 2 জন লোক আনতে হবে, এনে আমার জায়গাতে উনি বলবে এটা এইভাবে তুমি করো। আরেকটা সংক্ষেপে বলি, মৎস্য চাষ, চীন দেশের টেকনোলজি এটা কিন্তু খুবই ভালো। আমি নিজে ইন্টারেস্টেড। আমাদের এখানে আমি ভিজিট করেছি, আমি জানি না, কথা বলবো। জলসিঁড়িতে একটা লেক আছে, গিয়ে দেখবেন বিরাট বড় লেক, এত সুন্দর লেক। এইটা যদি চাইনিজদের দেওয়া যায়, এখানে ওদের মাছটা কী হয় জানেন, আপনি যে মাছটা নর্মাল এখানে ছাড়বেন, এটা লাগবে 3 বছর হইতে, ওরা আপনার 12 মাসে, 13 মাসে, 14 মাসে এটা মাছটাকে বড় করে নেবে অক্সিজেন দিয়ে। সেখানে তারা জায়গায় জায়গায় ফোয়ারা সৃষ্টি করবে, পানিকে উঠাবে, অক্সিজেন ঢুকাবে, আপনার মাছ এত বড় হয়ে যাবে। এই যে এত সুন্দর একটা লেক, এটাতে কোটি কোটি টাকার মাছ হবে, কিন্তু টেকনোলজি আমাদের নাই। এখন আমার টেকনোলজির ভিতরে আমি কয়েকটা জিনিস টেকনোলজি আসছে, একটু 1 নম্বর হলো আমি বলছি যে আমাদের এখানে 20 থেকে 30টা পলিটেকনিক্যাল স্কুল দেওয়ার জন্য সরকারকে আমরা রিকোয়েস্ট করেছি। চায়না থেকে ওরা পরিচালনা করবে, আপনাকে সব কিছু শেখাবে, আপনি ঘরে বসে পুতুল বানাবেন, ঘরে বসে এটা বানাবেন এবং নিজে শিখবেন। আমার ওইখানে গিয়ে সম্ভব হবে না। আমরা চাচ্ছি যে এই ধরনের চীন থেকে আমরা 20-30টা এই পলিটেকনিক্যাল কলেজ স্কুল নিব, সরকার যদি দেয়, এবং চাইনিজ টেকনোলজি দিয়ে আমরা শিখাবো এখানে যেই ধরনের কাজগুলো। আর পণ্য যেটা বললেন, পণ্যটা আপনার ফল বা অন্যান্য মাছ এগুলো করতে পারবেন যদি আপনি সুন্দরভাবে করতে পারেন। এটার জন্য সর্বপ্রথম পন্থা হলো যে চীন দেশের টেকনোলজি একটা লোক নিয়ে আসেন, সে টাকা নিবে, তাকে দিয়ে কাজটা করা। ধন্যবাদ। এগ্রি প্রোডাক্টসের বাইরে অন্য কোনো প্রোডাক্টসের আমাদের কোনো পোটেনশিয়াল আছে কিনা চাইনিজ মার্কেটে? কারণ ওরা তো প্রায় 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে রাখছে। জি, মানে আমাদের সবচেয়ে শক্তিশালী পণ্য যেটা তৈরি পোশাক, এইটাতেই বিশাল সম্ভাবনা চায়নায় আসলে আছে। এটা আমরা আসলে কিছুই এক্সপ্লোর করতে পারিনি এখন পর্যন্ত। চায়নায় যেটা রপ্তানি হচ্ছে, এটা ঠিক চায়নার মার্কেট রপ্তানি আমি বলবো না, কারণ এটা হচ্ছে থ্রু H&M, থ্রু জারা, এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডগুলো মানে চায়নাতে নিচ্ছে। চাইনিজ যারা লোকাল ইম্পোর্টার, যারা একদম লোকাল ইম্পোর্টার, চায়না কিন্তু আপনি এটা অনেকেই জানেন না, চায়না যেমন পৃথিবীর বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, চায়না ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্পোর্টার, রাইট। 145 বিলিয়ন কোটি লোক। হ্যাঁ, সো তো এটা বিশাল একটা মার্কেট। তো আপনি কিছু পণ্য রপ্তানি করেন, আমি সে না করতেছি না, কিন্তু যেটা আমার সবচাইতে স্ট্রং এবং আমার গ্লোবাল রেপুটেশন আছে, পারছি না কেন আমরা? এইটা পারছি না, লোকাল ইম্পোর্টারদেরকে আমরা কেন কানেক্ট করতে পারছি না? এইটা আমার মনে হয় খোরশেদ ভাইয়ের মতো লোক যদি আরো, আমি যখন বিকিমের প্রেসিডেন্ট ছিলাম 2-একবার চেষ্টা করেছি, কিন্তু এইটার জটিলতাটা, বাধাগুলো হচ্ছে এক ধরনের বাধা হলো ভাষা, একটা বড় বাধা, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বড় গ্যাপ আছে, এবং আরেকটা গ্যাপ হলো যে চায়নার যারা ইম্পোর্টার, আমাদের এখানে ভাষার কথা বলছেন, সরি, আমাদের এখানে তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করা হয়। হলো যে যিনি আমি এখন একজন এক্সপোর্টার, এখন আমি চায়না এক্সপোর্ট করার জন্য আবার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবো, এটা হয়তো আমার কাছে আর ভালো লাগছে না। ঠিক আছে ভাই, আমি তাহলে চায়না মার্কেটেই গেলাম না। ব্যাপারটা এইরকম, এই ভাষার মানে দূরত্বটা একটা বড় জিনিস। আর মূল বাধা যেটা, সেটা হলো চাইনিজ ইম্পোর্টার যারা আছেন, হ্যাঁ,
তারা বাংলাদেশ সম্পর্কে মানে তাদের আরেকটু মানে শিক্ষিত করে তোলা, তাদেরকে আরও জানাশোনা করানো দরকার। এবং আমাদের এখান থেকেও পেনিট্রেশন অভাব আছে, যে এত বড় একটা মার্কেটকে গ্র্যাব করার জন্য যেই ধরনের কন্টিনিউয়াস এফোর্ট আমাদের এখান থেকে থাকা উচিত ছিল, সেই এফোর্টটা নেই। সেই এফোর্টস নেওয়ার দায়িত্ব কার? সেই এফোর্ট নেওয়ার দায়িত্ব সবারই। আমি সরকারকে সবসময় দায়ী করতে চাই না, সরকার নেই। এটা আপনার ব্যবসায়ী সংগঠন আছে, আমাদেরই দায়িত্ব। ব্যবসাটা আসলে আমরা করি, হ্যাঁ। তো আমরা যদি উদ্যোগ নেই, আমাদের উদ্যোগ নেওয়া, যদি আমরা উদ্যোগ যে নেই না তা না, কিন্তু উদ্যোগগুলি হয় কি মানে ওই স্ক্যাটার্ড। আজকে একটা মেলায় গেলেন, আবার হয়তো সামনের বছর গিয়ে একটা মেলায়, কম্বাইন্ড এবং কন্টিনিউয়াস, যে আগামী 2 বছর 3 বছর, আমি 3 বছর মেয়াদি, যদি ধরেন একটা কথার কথা বললাম, 3 বছর মেয়াদি একটা প্ল্যান করেন, হ্যাঁ, যে এই প্ল্যানটা আমি মনে করি বিজিবি বিকেবির করা উচিত, চাইনিজ মার্কেট টার্গেট করে, যেহেতু ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড এবং আমার এত কাছে। এবং মানে এইখানে প্রয়োজনে সরকার সাপোর্ট দিবে, কিন্তু প্রথম কাজটা আমাদেরই করতে হবে। ওই বাংলাদেশ এমবাসি মানে ইন চায়না, তার কমার্শিয়াল কাউন্সিলর কি করবে সেই ভরসায় না থেকে, আমরা তার চেয়ে অনেক ভালো জানি কোথায় কোথায় নক করতে হবে। এবং খোরশেদ ভাইদের মতো লোক যারা আছেন, যারা তো এইটা করতে পারলে তো, যেটা ট্রাম্পের ট্যারিফ ওয়ারের কথা বলছিলেন, সেখান থেকে কথা বলছিলেন, এখান ওইখান থেকে তো কি আমরা কিছুটা মানে আশঙ্কা মুক্ত থাকা যায়। ওই যে আপনার এটা হলো যে ভবন, আপনি তো ভূমিকম্প ঠেকাইতে পারবেন না, আপনি ভবনটাকে শক্তিশালী করতে পারেন। এটা হলো যে আমার এক্সপোর্ট বাস্কেটটাকে আমি আরও অনেক সেফার করতে পারি, অনেক স্ট্রঙ্গার করতে পারি, বিগার করতে পারি। চায়না আমাদের বাস্কেটে কিন্তু খুবই অনুল্লেখযোগ্য একটা ফিগার নিয়ে আছে। এখানে চায়নায় আমাদের পোশাক রপ্তানি থাকা উচিত ছিল অ্যাটলিস্ট $8-10 বিলিয়ন। তাইলে পরে আমরা বলতে পারতাম যে আমরা একটা ভালো মার্কেট শেয়ার আছে, এবং এইটা হওয়া সম্ভব। এইটা আমাদের চায়না যদি আসে আমার কাছে, যেমন ইউরোপ আমেরিকানরা এসেছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি যেহেতু বিক্রি করতে চাই, উদ্যোগটা আমারই নেওয়া উচিত। হ্যাঁ, আমরা উদ্যোগ নিয়েছি, 2-1 যে নিয়ে নিই তা না, কিন্তু এই উদ্যোগে এটা হবে না। আপনার একটা পাথর ভাঙতে হলে, আপনি যদি আজকে একটা হাতুড়ি বাড়ি দেন, কালকে গিয়ে আবার একটা বাড়ি দিলেন, আমরা চাইনিজ মার্কেটে 3 বছর লাগবে। হ্যাঁ, ইন্ডিয়ান মার্কেটে আমাদের এক্সপোর্টের কি অবস্থা? ইন্ডিয়ান মার্কেটের এক্সপোর্টও চায়না থেকে কম্পারেটিভলি ভালো, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এইখানে একটা ব্যবসায়ীদের ভিতরে একটা পারস্পরিক অবিশ্বাসের একটা ব্যাপার আছে। কারণ এটাও তো বড় মার্কেট, এটাও একটা বড় মার্কেট, কিন্তু আবার ইন্ডিয়া কিন্তু নিজেরাও কিন্তু বড় মানে কি বলে প্রডিউসার, এবং তাদের মার্কেট, তাদের ওয়েজ লেভেল চায়নার মতো এত হাই না। সো সেইখানে পটেনশিয়াল যদি বলেন, তাহলে ইন্ডিয়ার চেয়ে তো চায়নার পটেনশিয়াল আরও বেশি। বাট ইন্ডিয়াও মানে পটেনশিয়াল, এইখানেও ব্যাপারটা একই রকম। এইখানেও কিন্তু আমাদের এই এফোর্টটা একটু বিচ্ছিন্ন। আরো একটা বিষয়ে যোগ হয়েছে গত 1 বছর বেশি সময় ধরে, কূটনৈতিক টানাপোড়েনটা, এটার সঙ্গে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের উপর কোনো ইম্প্যাক্ট? কিছুটা তো ইম্প্যাক্ট পড়েই, সরাসরি হয়তো ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু কিছু ইম্প্যাক্ট তো পড়েই। যখন আপনি আজকে মানে ইন্ডিয়া একটা করছে, এই ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে, বা ওই পণ্যের উপরে মানে নানান রকম নন ট্যারিফ ব্যারিয়ার দিচ্ছে, বাংলাদেশ বিভিন্ন পণ্যের জন্য স্থলবন্দর বন্ধ করছে, নানান রকম, এগুলি কিন্তু পলিটিক্যাল ইস্যুস, মোর অন পলিটিক্যাল ইস্যুস। তো এই সমস্ত ইস্যুতে আপনি যখন দুই দেশের যারা মানে রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত আছেন বা কর্মরত আছেন, তাদের ভিতর যখন পারস্পরিক অবিশ্বাস, সন্দেহটা বড় হয়ে যায়, তো এইটার তো একটা ইম্প্যাক্ট তো মানে নিচের দিকে আসবেই। হ্যাঁ, তো ফলে এমনিতেই কিন্তু আপনি ধরেন ব্যবসায়ী লেভেলেও কিন্তু একটা পারস্পরিক আস্থাহীনতার জায়গায় আছে। হ্যাঁ, ভারতীয় যারা আমদানিকারক, তারা বাংলাদেশি রপ্তানিকারকদের খুব উঁচু মান হিসেবে দেখে, এরকম আমার কাছে মনে হয় না। চাইনিজরা জানেই না, দেখার ব্যাপার না, চাইনিজদেরকে জানাইতে হবে। আচ্ছা, আমি বলি একটু, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা বলি, যে আমাদের দেশের পণ্য কাপড়, আমি যখন আপনার হংকং থেকে আসতাম, প্রায় তখন মাসে 4-5 বার আমার যাওয়া আসা ছিল, আমি দেখতাম যে ওখানে 2টা মহিলা আসতো বাংলাদেশে, এসে তারা বঙ্গবাজার থেকে কাপড় কিনতো, জিন্সের প্যান্টগুলা। হংকংয়ে যদি আপনি গিয়ে দেখেন, রাস্তায় যেসব বা বিভিন্ন জায়গায় সব বঙ্গবাজারের কাপড়, কিন্তু কেউ জানে না কোথাকার। অনেক কাপড় তারা প্লেনে করে নিয়ে যেত, তাহলে কি লাভ না হলে নেয় নাই? আমি জিজ্ঞেস করলাম একদিন মহিলাকে, তুমি কি করো? তখন বললো আমি গার্মেন্টসের কী ব্যবসা, শুধু এই লাগেজ পার্টির মতো আর কি। তাও তো নিয়ে তারা বিক্রি করতেছে, অনেক লাভ ছিল। এখন তো ডিউটি ফ্রি করে দিছে আপনাকে। তা আমাদের যদি বললেন, যদি বিকেএমএ বিজিএমএ যদি তারা আগ্রহী হয়, যে পণ্যগুলো আছে এক্সপোর্ট যেটা করতেছেন করুক, যেগুলো আছে আমরা চায়না চেম্বার থেকে আমরা হেল্প করব, আমরা ওনাদেরকে বায়ার এনে দিব।
এবং আমি চেম্বার থেকে হেল্প খোরশেদ ভাইয়ের অভিজ্ঞতার সঙ্গে আমি আমার অভিজ্ঞতা হ্যাঁ, অ্যাড করি। 2004 অথবা 5 সালে আমরা কুনমিং এ একটা ফেয়ারে পার্টিসিপেট করলাম বিকিমের পক্ষ থেকে। আমরা 20-22 জনের একটা টিম গেলাম। তো ফেয়ারে নর্মালি আমরা যে সমস্ত ফেয়ারে যাই সেই সমস্ত ফেয়ারে আমরা আসলে পণ্য বিক্রি করি না বা করতে পারি না, বিভিন্ন ফেয়ারে নিষেধ থাকে। জি। এটা রিটেল ফেয়ার না, এটা আপনার অর্ডার নেওয়ার জন্য। তো আমরা ওইখানে গিয়ে মানে ওইখানেও এটা নিষেধ ছিল, কিন্তু পাবলিকের এত ডিমান্ড যে আমরা যে সমস্ত ডিসপ্লেতে যেগুলো দিচ্ছি সেগুলো সব তারা নেই। কিনবে। তা আমরা পরে আয়োজকদের সঙ্গে স্পেশালি বৈঠক করে আমরা পারমিশন নিলাম যে আমরা শেষ দিন এটা বিক্রি করব। তো দেখেন বিশ্বাস demand আছে করেন, কিনা? আমাদেরকে পুলিশ ডাকতে হয়েছে, তাহলে এই সুযোগটা আমরা কাজে লাগাই। পুলিশ ডাকতে হয়েছে, লিটারালি আপনি পুলিশ চিন্তা ডাকতে করেন হয়েছে এখন। এরপরে কন্ট্রোল দ্য কাস্টমার। এটা কত বছর আগের ঘটনা? 21 বছর আগের ঘটনা। তো সেই সুযোগটা আমরা কাজে লাগাই। কাজে লাগাইনি, আমাদের এটার ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। আমি এখনো মনে করি যেটা দায়িত্ব আমাকেও দিতে পারেন, যে আমি তারপরও আরো কয়েক বছর দায়িত্ব ছিলাম। আপনি তখন তো প্রেসিডেন্ট ছিলেন। ছিলেন। আমরা এরপরে চেংডুতে গেছি। এখন আমাদের তো আরো অনেক এজেন্ডা ছিল, এইটাতে ঠিক ওই অতটা সময় হয়তো দেওয়া হয়নি। আমরা পাশাপাশি জাপানেও করেছি, জাপানে আমরা সফল হয়েছি। জাপানের সফলতাটা যে জাপানে আজকে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে সেইটার পিছনে আমাদের একটা বিরাট অবদান আছে। তো এইরকম কন্টিনিউয়াসলি যদি আমরা চায়নার জায়গাটা যদি কন্টিনিউয়াসলি এবং ইন্ডিয়া ইকুয়ালি যদি আমরা কন্টিনিউয়াসলি একটা এফোর্ট দিই, ওই বিচ্ছিন্নভাবে আজকে একটা মেলা কালকে একটা ওই 6 মাস পর একটা মেলা করলে, এটা কন্টিনিউয়াস এফোর্ট। মেলায় পার্টিসিপেট করতে হবে, আমাদের প্রতিনিধি দল ওখানে যেতে হবে এবং ওনাদের যাদের রিসোর্স আছে তাদেরকে ধরে ওইখানকার প্রতিনিধি দল এইখানে নিয়ে আসে। এটা অনেক বেশি কার্যকর। আমরা যেমন জাপান থেকে 63 জন 2009 সালে 63 জনের একটা বায়ার প্রতিনিধি দল বাংলাদেশে এনেছিলাম। হ্যাঁ, এটার একটা বিরাট ইম্প্যাক্ট আছে। তারা যখন এখানে আসে, কারণ যারা বাংলাদেশের থেকে দূরে থাকে তারা বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাটা খুব পরিষ্কার না। হ্যাঁ, এবং অপরিষ্কার যেটা সেটা নেগেটিভ, পজিটিভ না। অপরিষ্কারের দুইটা দিক থাকে, অনেক পজিটিভ ধারণা থাকে, ব্যাপারটা তা না। সো বাংলাদেশে যদি তারা আসে, তারা যদি দেখে যে বাংলাদেশ আসলে কি প্রডিউস করছে, বাংলাদেশের টেকনোলজিকে, গার্মেন্টসের। আমরা আবার নির্বাচন প্রসঙ্গে আসি। যদি আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে গণতন্ত্রের উত্তরণ হবে, নতুন যাত্রা শুরু হবে, তাহলে যে আলোচনা করছিলাম আমরা বিজনেস পার্সপেক্টিভে আবার অনেক কিছু নতুন করে শুরু করার, তো এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তো প্রত্যাশা অনেক। তো একজন বিজনেসম্যান, বিজনেস লিডারের দৃষ্টিতে আপনার নতুন সরকারের টপ প্রায়োরিটি কি কি হওয়া উচিত? টপ প্রায়োরিটি তো ধরেন আমার চাহিদা, এবং যদি পলিটিক্যাল পার্টি যারা আছেন তারা সবাই অর্থনীতি পুনর্গঠনটাই তারা মানে সর্বাধিক গুরুত্ব দেবেন। তাদের নিজেদের স্বার্থে তাদেরকে দিতে হবে, কারণ তারা চাইবে যে এরপরের ইলেকশনে যারা জিততে পারেন বা তাদের সময়কালটা তারা যেন শান্তিপূর্ণভাবে মানে সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে প্রথম 100 দিন বা 1 মাসের প্রোগ্রাম বলে যদি কোনো কিছু সরকার ঘোষণা করতে চায়, সেখানে কি কি থাকা উচিত? সেখানে পলিটিক্যাল এজেন্ডা তো থাকবেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা সাধারণ মানুষ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলবো, আর ইনফ্লেশন, আর ওই ব্যবসায়ী হিসেবে ইনফ্লেশনের ব্যাপারটাও আছে। ইনফ্লেশনের যে আইন শৃঙ্খলা, এই আর ব্যবসায়ী হিসেবে আমি ইনফ্লেশনের কথাটার সঙ্গেই একসঙ্গে যোগ করতে চাইছিলাম যে ইনফ্লেশনের ব্যাপারটা আমি কয়েকদিন আগে অন্য একটা আলোচনায় বলেছি যে ইনফ্লেশনের ব্যাপারটা ওই যে 8.2 থেকে 8.1 নামলো, এই ফিগারে কিন্তু পাবলিকের কিছু যায় আসে না। হ্যাঁ, 8.2 আছে না 7.6 আছে, এইটা হলো পরিসংখ্যানের মারপ্যাচ, পরিসংখ্যানের খেলা। সাধারণ মানুষকে ফিল করতে হবে যে না জিনিসপত্রের দাম কমেছে, ওই ফিলিংটা দিতে হবে। পরিসংখ্যান কি বলে এটা আমি দেখতে চাই না। হ্যাঁ, আমরা এখন পরিসংখ্যানের মারপ্যাচে আছি, কিন্তু সাধারণ মানুষের ফিলিং কিন্তু এটা বলছে না যে মানে এই আপনার এই ইনফ্লেশন রেট খুব বেশি কমেছে। সাধারণ মানুষের ফিলিং এর কথা যদি বলি, আপনি নতুন সরকার কিন্তু আসবে জাস্ট রমজান শুরু হওয়ার আগ মুহূর্তে, এবং এইটা হয়তো তাদের দায়িত্ব নিতে নিতে আমার রমজানটা তাদের কিছু করার নেই। রমজানে তাদের আসলে কিছু করার থাকবে না, তারা হয়তো দায়িত্ব নিতে নিতে রমজান চলেই আসবে। হ্যাঁ, কয়েকদিন তো লাগবেই, 8-10 দিন তো লাগবেই মিনিমাম। সো কিন্তু রমজানটা বাদই দিলাম আমি, আমার মনে হয় তাদেরই, কিন্তু রমজানে তো জিনিসপত্রের দাম আমাদের তখন হয়তো এই নতুন গভর্নমেন্টের কিছু করার থাকবে না আসলে, কারণ বদনামের ভাগিদার হইতে পারে। তাদের হয়তো কপাল খারাপ সেই ক্ষেত্রে, যদি পাবলিক এটা সিচুয়েশন বলবে যে পাবলিক আসলে তাদেরকে দায়ী করবে কিনা, আমার মনে হয় না করবে। যেহেতু তাদের হয়তো কয়েকটা রমজান পার হয়ে যাবে তাদের দায়িত্ব নিতে, তো এরপরে তো আবার 7-8 দিন পরে আবার ঈদের একটা আমেজ চলে আসবে। সো এটা হয়তো তাদের গায়ে পড়বে না, পড়ুক না পড়ুক সেটা মুখ্য আলোচনাটা হচ্ছে তাদেরকে এই জায়গাটাতে খুব সিরিয়াসলি মানে নজর দিতে হবে। এবং একটা জিনিস আমি এর আগেও বলেছি 2-1 জায়গায়, যে তাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে তাদের যে একটা ব্যবসায়িক মানে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স একটা ব্যবসায়িক গ্রুপ আছে, তারা আবার সব কিছু একটা দখল করার জন্য যে তাদের এবার আমাদের পালা মনে করে তারা যদি ঝাঁপিয়ে পড়বে, এবং হয়তো পড়বে, এইটা কন্ট্রোল করাও কিন্তু যারাই নির্বাচনে জিতুক তাদের একটা প্রধান দায়িত্ব থাকবে। এবং
ব্যবসাটা মানে সাধারণ ব্যবসায়ীদের জন্য যাতে একটা উন্মুক্ত প্রতিযোগিতার জায়গা হিসেবে বিবেচিত হয়, সেই পরিবেশটা নিশ্চিত করাটা হচ্ছে আমি মনে করি নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এবং সেইখানে যদি তারা ফোকাস করতে পারে, ব্যবসা বাণিজ্য যদি ঠিক থাকে তাহলে অনেকগুলো সমস্যা, এবং ব্যবসা বাণিজ্য যদি আপনি নর্মাল কম্পিটিশন আনতে পারেন, সেইখানেও আপনি ওই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ওইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার ফরেন কারেন্সি রিজার্ভ বাড়বে, আপনার ওই যে কর্মসংস্থান, যেটা মানে দেশের অর্থনীতির একটা বড় পিলার বলেন বা বড় একটা জায়গা বলেন, সেই জায়গাটা তো আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন। সো ওই যেই ক্ষমতায় আসুক তাদের ফোকাসটা তো এখানে থাকবেই, ঘোষণার ফোকাস যেটা থাকবেই, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমার যেটা সন্দেহের জায়গা একটু হলেও আছে বা আশঙ্কার জায়গা আছে যে তারা এটা কতটুকু ভালোভাবে পারফর্ম করতে পারবে, এবং এইখানে আসলে ফেল করবার খুব বেশি স্কোপ নাই। কারণ মানে জনগণ ধরেন আপনার এই গত মানে এই বেশ কিছুদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের যেহেতু একটা মন্দা মানে অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটা খুব বেশি যদি লিঙ্গার করে তাহলে কিন্তু ওই যেটা খোরশেদ ভাই বলছিলেন যে কারখানাওয়ালাদের কারখানা বন্ধ করতে হবে, দোকানদারদের দোকান হয়তো ছোটো করতে হবে, দোকান বন্ধ করে দিতে হবে, এরকম পরিস্থিতি ওইরকম পরিস্থিতি হবে বলে আমি মনে করছি না। কিন্তু সেই পরিস্থিতি যাতে আমাদের না যেতে হয়, আমরা যাতে আমরা উজ্জ্বল আগামী সবসময় দেখতে চাই, সেই আগামীতে যাতে যাই একটা ভালো নির্বাচনের মাধ্যমে, যেটা বর্তমান সরকার বারবার বলছেন যে একটা মানে উৎসবমুখর বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন তারা উপহার দিবেন। আমরা সেই সেরা নির্বাচনটা মাধ্যমে একটা সেরা সরকার দেখতে চাই যদি, এবং যার মাধ্যমে আমরা আগামী দিনে আমরা বলতে পারি যে আমাদের জীবনের সেরা সময়টা আমরা পার করছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একই প্রশ্ন। এই প্রশ্নের আগে আমি একটু কথা বলিনি। উনি যেটা বলছেন যে এক্সপোর্টের ব্যাপারে জাপান এবং চীনের কথা, যে জাপানি যেটা আসছিল, এখানে প্রথমে বলি জাপানের টেকনোলজি যারা বায়ার মাল নিবে চাইনিজদের ভিন্ন। চাইনিজদের করতে হবে 1 to 1, কে কিনবে আরেকজনে জানবে না। ঠিক আছে, সেটা আপনি তাদেরকে সবাই শুনলে চাইনিজরা আসে না, পথঘাট দেখিয়ে দেবেন। ধন্যবাদ। হ্যাঁ, এখন আমার যে বক্তব্য আপনি আমাকে প্রশ্ন করলেন সেটা তো উনি সুন্দরভাবে দিয়েছেন। ওনার যে কথা বলেছেন টপ প্রায়োরিটি, ওইটি উনি যেটা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী করতে হবে। আর একটা জিনিস হলো আমাদের ব্যাংকিং যে সাপোর্টটা ছিল এই নতুন সরকার আসার পরে, এই ব্যাংকিং সাপোর্টটা আমাদের যদি ব্যবসা প্রতিষ্ঠানকে না দেওয়া হয়, এটা একটা বিপদের, মানে অনেক লোকজনের কর্মসংস্থান চলে যাবে। এনার্জি ক্রাইসিস যেটা আছে এখন, যে জিনিসটা আছে, এটার জন্য বর্তমানে আমি মনে করি কিছু জিনিসপত্র যেগুলো দরকার, টেকনোলজি কিছু, ইদানিং আমি আমার ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছি কিছু টাকা, ডিজেল জেনারেটর আমরা বন্ধ করে দিয়েছি। এখন চীন দেশ থেকে এরকম একটা ব্যাটারি সিস্টেম আসছে, আমার আগে প্রতি মাসে বিদ্যুৎটা চলে যাওয়ার পরে, বিদ্যুৎ যখন আসতো তখন আমার ইলেকট্রনিক্স, নতুন মেশিনের ইলেকট্রনিক্স, আধুনিক মেশিনের ইলেকট্রনিক্স পার্টসগুলো জ্বলে যেত। আমি আজকে 1 মাস হয়েছে লাগাইছি, আমার একটা পার্টসও যায় নাই। আমি আশ্চর্য যে 22 লক্ষ টাকার পার্টস 1 মাসে গিয়েছে আমার। এখন তার এরকম একটা ব্যাটারি দিয়েছে সিস্টেম, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে মানে সেকেন্ডও না, সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ বিদ্যুৎ মানে মেশিন চালু থাকবে। তো আমাদের কিছু নতুন টেকনোলজিতে যেতে হবে, আমাদের আগের পুরানো টেকনোলজিতে চলবে না, নতুন টেকনোলজি যেতে হবে। আমাদের কস্ট ফ্যাক্টর আর আমাদের গ্যাসের মূল্য কমাইতে হবে। গ্যাসের মূল্যটা অত্যাধিক হয়ে গেছে, 16 টাকা থেকে 32 টাকা। এখন কিন্তু আপনি জানেন যে এলএনজির প্রাইস অনেক কমেছে। তো সরকারকে এই ধরনের চিন্তা করতে হবে। যদি আপনি সত্যিকার অর্থে কর্মসংস্থান করতে চাইলে, যদি ইচ্ছা থাকে, তাহলে আপনাকে মিল বাঁচাইতে হবে। মিল বাঁচাইতে হলে আমি মনে করি গার্মেন্টসের জন্য বা টেক্সটাইলের জন্য সরকারের উচিত এখন 10% মিনিমাম ইনসেন্টিভ দেওয়া এই মুহূর্তে আগামী 2 বছরের জন্য, যদি এইগুলোকে বাঁচায় রাখতে চায়। আর না হলে এগুলো বাঁচায় রাখা যাবে না। জনাব খোরশেদ আলম এবং ফজলুল হক, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।